নমস্কার। অনেকদিন ধরে ভাবছি আমাদের এই বন্ধুদের যে যাত্রার ৫ম দিন, সেই গল্পটার ভিডিওটাকে তৈরি করার কথা। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন, তারা জানেন আমরা ৫ বন্ধু, আ ছোটবেলাকার বন্ধু, স্কুলের বন্ধু। আ আমাদের ৫০তম জন্মদিন পালন করার উপলক্ষে আমরা নরওয়ের ত্রমসো শহরে আ ৫ দিনের জন্য বেড়াতে আসি। ১৩ই অক্টোবর থেকে ১৩ অক্টোবর এসে পৌঁছাই। আর ১৮ই অক্টোবর ভোরবেলা আমরা সেখান থেকে রওনা হই। আমি ১৩ই অক্টোবর, ১৪ই অক্টোবর, ১৫ই অক্টোবর এবং ১৬ই অক্টোবরের ভিডিওগুলি বানিয়েছি। আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের আমার প্রয়াস ১৭ই অক্টোবরের গল্পটি আপনাদের সামনে তুলে ধরা। ১৭ই অক্টোবর কিন্তু সূর্য ওঠা বা আলো ওঠা থেকে শুরু হয়নি। ১৭ই অক্টোবর শুক্রবার যখন রাত ১২টা ১ বাজে, মানে যখন অফিসিয়ালি যখন ১৭ই অক্টোবর শুরু হলো, তখন আমরা বন্ধুরা একটি বাসে করে ত্রমসো থেকে যাত্রা করেছি নর্দার্ন লাইটস দেখব, অরোরা বোরিওলিস দেখব বলে। তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বাসটাতে আমরা নর্দার্ন লাইটস দেখতে পাইনি। বরঞ্চ সেদিন অত্যন্ত বাজে ওয়েদার ছিল। আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। শেষমেশ আমাদের বাসের গাইডটা কাছে খবর আসে যে আমরা যদি নরওয়ের ছেড়ে যদি আমরা নর্থ ফিনল্যান্ডে ঢুকি, নর্থ ফিনল্যান্ডের কিলপিসিয়ার্ভি বলে একটি জায়গা আছে, সেখানের মধ্যে নাকি আকাশ পরিষ্কার। তো বাসটি তখন বেশ ভালো বরফের ঝড় চলছে তখন। সেই বরফের ঝড়ের মধ্যে দিয়ে বাসটা গিয়ে ফিনল্যান্ডের বর্ডার ক্রস করে আমরা কিলপিসিয়ার্ভিতে গেলাম। কিলপিসিয়ার্ভিতে গিয়ে কিলপিসিয়ার্ভির কাছেই একটা ক্যাম্পিং সাইট আছে। সেই ক্যাম্পিং সাইটের যে পার্কিং লট রয়েছে, সেই পার্কিং লটের মধ্যে আমরা দাঁড়ালাম এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা নর্দার্ন লাইটস দেখার চেষ্টা করলাম। বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। ঠান্ডা ছিল, বাইরে বরফ পড়ছিল, কিন্তু কিলপিসিয়ার্ভিতে ওয়েদারটা ঠিকই ছিল। তো আপনারা যারা আমাদের চতুর্থ ভিডিও দেখেছেন, তারা জানেন আমরা নর্দার্ন লাইটস দেখতে পেয়েছিলাম না পাইনি, বা কতটা পেয়েছিলাম। কিন্তু আপনারা যদি না দেখে থাকেন, তাহলে আবার এই রইল আমার সামান্য ফ্ল্যাশব্যাক, কি সেই দিন আমরা নর্দার্ন লাইটস দেখতে পেয়েছিলাম না পাইনি।
আমরা নর্দার্ন লাইটস দেখতে পেয়েছিলাম এবং যা দেখেছিলাম সেটা সারা জন্মে ভুলব মনে মনে হয় না। এই অভিজ্ঞতার কাছে বহু অভিজ্ঞতাই একদম ম্লান হয়ে থাকে। তবে সমস্ত ভালো জিনিসের যেরকম শেষ হয়, আমরা আমাদের নর্দার্ন লাইটসেরও শেষ হলো, সেরকম দেখা শেষ হলো। আমরা আবার এই বাসে করে সেই কিলপিসিআরভি, ফিনল্যান্ডের কিলপিসিআরভি থেকে বেরিয়ে আমরা আবার বাসে করে ট্রমসো শহরে ফিরে এলাম। যখন ট্রমসো শহরে ফিরে আসি তখন ভোর 5টা বাজে। আপনারা জানেন আমরা ট্রমসো শহরে থাকিনি, আমরা ট্রমসো শহর থেকে একটু দূরে একটা জায়গা, মালেগান রিসর্ট, প্রায় 1 ঘন্টার জার্নি, তার কাছাকাছি একটা এয়ারবিএনবি নিয়ে সেখানের মধ্যে আমরা হোমস্টে করেছিলাম। তো এখন আমরা ট্রমসোতে সকাল 5টার সময় এবং প্রচণ্ড জোরে তুষারপাত হচ্ছে, তুষার ঝড় বলা যেতে পারে। সেই অবস্থা থেকে আমাদেরকে গাড়ি চালিয়ে 1 ঘন্টা গাড়ি চালিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে এবং তুষার ঝড় যখন, তখন তো 1 ঘন্টা গাড়ি চালানো বললে হবে না, তখন আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। সারা রাত্রি জেগে রয়েছি, সুতরাং আমার দায়িত্ব ছিল অর্ণব গাড়ি চালাবে, আমার দায়িত্ব ছিল অর্ণবকে জাগিয়ে রাখা। ভালোই গাড়ি এবং অতি ভালো গাড়ি চালিয়ে আমরা ট্রমসো থেকে মালেগান রিসর্টে ফেরত আসি। যখন ফেরত আসি তখন প্রায় 7টার কাছাকাছি, সন্ধ্যে 6:30 বেজে গেছে, 6:45 বলা যেতে পারে তখন বাজে। সারাত্রি ঘুমোইনি, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে সেই দিন আমরা আর বিশেষ কোনো জায়গায় বেড়াতে যাব না। আমরা তখন শুতে যাই। ঘুম থেকে উঠি যখন, তখন 4 ঘন্টার মতো ঘুম। 11টা নাগাদ ঘুম থেকে উঠি। ওঠার পরে কিছু ব্রেকফাস্ট খাওয়া হয়, তারপরে গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখন গাড়ি করে এসেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে
এই ছোট্ট একটা দোকান কুপ প্রিক্স। আমরা এই কুপ প্রিক্সে এখন কাঠ কিনবো, কারণ আমরা বারবিকিউ করব। এটাই হচ্ছে আমাদের আইডিয়া। আমি অর্ণবাস্য প্রতীক। আমরা আজকে ডে 5 আগুন লাগিয়েছি। এখানে আমরা আগুনের সামনে করব, কি বলে, দাঁড়িয়ে ক্যাম্প ফায়ার করবো এবং তার সাথে সাথে বারবিকিউ করে খাবার দাবার খাবো। এই ব্যাপারটা আমার ঠিক টেনিদার চড়ুইভাতির গল্পটা মনে পড়ে যাচ্ছে। সেই ভেজা কাঠে আমরা আগুন লাগানোর চেষ্টা করেছি, আগুন সাকসেসফুলও হয়েছি। তারপর এখন টেনিদা বলছে রান্না টান্না করবে আর কি। তো সেই খিচুড়ি, ডিমের তরকারি, না ডিম ভাজা হবে না তরকারি হবে, তার সাথে নিষিদ্ধ মাংস তোমরা খাবে, এইসব করে তোমরা চড়ুইভাতি করবে। মানে চড়াইও নেই, ভাতও নেই, কিন্তু আমরা চড়ুইভাতি। তোমার কিছু বক্তব্য আছে? আর এখানের মধ্যে আমরা পর্চের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বিউটিফুল নৈসর্গিক সৌন্দর্য চারিদিকে।
আমরা এখন এখানের মধ্যে কি যেন করলাম, এখানে নামারও জায়গা আছে। আমরা এখানে বারবিকিউ করছি, চিকেন বারবিকিউ হচ্ছে, প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখানের মধ্যে আগুন জ্বালানো হয়েছে, সেই আগুনের মধ্যে আমরা সসেজেস খেয়েছি। এখানের মধ্যে বান্টু হেভি প্রফেশনাল ছবি তুলছে। অর্ণব ঘুরে বেড়াচ্ছে টুপি ছাড়া। ঠান্ডা লাগছে। এইখানের মধ্যে আমাদের জিনিসপত্র, একটা ছোট্ট ঘরের মধ্যে আমরা জিনিসপত্র রেখেছি, সের মধ্যে আমাদের কন্ডিমেন্টস রয়েছে। এইবার তুই যাবি, দেখে যাবি। এবার কিছু প্র্যাকটিক্যালিটিসের গল্প, কারণ সেগুলো না বললেই পুরো সিরিজটা কমপ্লিট হয় না। প্রথম গল্প হল আমরা কেন থ্রমসো চুজ করলাম, আমরা এই সময়টা কেন চুজ করলাম, কোথায় থাকবো কিভাবে ডিসাইড করলাম, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথম প্রশ্নে আসি, থ্রমসো কেন চুজ করলাম? আমরা বন্ধুরা মিলে 10 বছর আগে আলিবাগে দেখা করেছিলাম। সেই আলিবাগে দেখা করার সময় তখনই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা আবার আরেক জায়গায় দেখা করতে যাব, সেখানের মধ্যে আমরা নর্দার্ন লাইটস দেখব। যেরকম ভাগ্যে হয়, যে সময় দেখা করতে যাব এবং নর্দার্ন লাইটস দেখব ভেবেছিলাম, সেই সময় সম্ভব ছিল না, কারণ সেই সময় কোভিড এসে গেছিল। সুতরাং আমাদের 45তম জন্মদিন উপলক্ষে আমাদের থ্রমসোতে যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা যখন এবার ডিসাইড করি যে এবার আমাদেরকে দেখতেই হবে নর্দার্ন লাইটস, এখন নর্দার্ন লাইটস আমরা কোথায় দেখবো সেটা নিয়ে ভাবা আরম্ভ হয়। তো নর্দার্ন লাইটস দেখার জন্য, যেরকম নাম নর্দার্ন লাইটস, দেখার জন্য একটা জোন আছে, আর্টিকের ওপরেই নিশ্চয়ই দেখতে হবে, আর্টিক সার্কেলের ওপরে আপনাকে যেতে হবে, সেখানে দেখতে হবে। ফিনল্যান্ডে দেখা যায়, রাশিয়ার ওপরে দেখা যায়, আলাস্কায় দেখা যায়, উত্তর কানাডায় দেখা যায়, উত্তর সুইডেনে দেখা যায়, উত্তর নরওয়েতে দেখা যায়। কানাডা আলাস্কা বড্ড বেশি দূর, কারণ অনেকেই ভারতবর্ষে থাকে, বড্ড বেশি দূর, ভিসারও ঝঞ্ঝাট, অনেক ধরনের ভিসার ঝঞ্ঝাট রয়েছে। রাশিয়া সম্ভব নয়, কারণ এই মুহূর্তে রাশিয়ার মধ্যে অনেক ধরনের গণ্ডগোল। তাই ডিসাইড হলাম যে হয় নরওয়ে বা সুইডেন বা ফিনল্যান্ডের ওপরেই কোনো একটা জায়গায় যাওয়া হবে। ফিনল্যান্ডের ওপরে রয়েছে রোভানিয়েমি, সেই রোভানিয়েমি একটা অপশন ছিল, এবং থ্রমসো। শেষমেশ থ্রমসো যেতে তার কারণ হচ্ছে, থ্রমসোতে শুধু নর্দার্ন লাইটস নয়, থ্রমসোতে আরও অনেক কিছু জিনিসপত্র করার জায়গা রয়েছে, জিনিসপত্র রয়েছে। সেই জন্যে আমরা থ্রমসোকে বেছে নিই। এবার প্রশ্ন হচ্ছে, এই অক্টোবর মাস কেন? এখানে বলি রাখি যে যত উত্তরে আপনি, পৃথিবীর উত্তরে আপনি যাবেন, তত দিনের আলো কতক্ষণ থাকবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয়। এই নর্দার্ন লাইটস দেখতে হলে আপনাকে আর্কটিক সার্কেলের ওপরে যেতে হবে। আর্কটিক সার্কেলের ওপরে যে জোনের মধ্যে আমরা কথা বলছি, সেখানের মধ্যে নরওয়ে, হয়তো আপনার মনে আছে, ল্যান্ড অফ দ্য মিডনাইট সান। ল্যান্ড অফ দ্য মিডনাইট সান মানে নরওয়েতে সূর্য ডোবে না, কিন্তু সেটা কিন্তু সবসময় নয়। নরওয়েতে সামারে, মানে গ্রীষ্মকালে,
একটা সময় আছে মে মাস থেকে প্রায় অগাস্টের মাঝামাঝি বা জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য ডোবে না। সূর্যটা ওপরে ওঠে, আবার ওপরে থেকে নিচে আসে, আবার ওপরে ওঠে, আবার নিচে আসে, কিন্তু ডোবে না। মানে কোনো রাত্রি নেই। নর্দার্ন লাইটস রাত্রি ছাড়া দেখা যায় না। আবার যখন শীতের দিকে চলে গেল, তখন শীতের দিকে আবার সূর্য ডোবা আরম্ভ করে। এমন একটা সময় হয়, এই ধরুন ডিসেম্বর মাসের শুরু থেকে জানুয়ারির শেষ পর্যন্ত, যখন সূর্য ওঠেই না। একটা হালকা টুইলাইটের মতো আলো দেখা যায়, গোধূলির আলো যেরকম দেখা যায়, একটা গোধূলির আলোর মতো দেখা যায়, কিন্তু সূর্য ওঠেই না, সূর্যকে দেখাই যায় না। সেই সময় যত আর্টিকের কাছাকাছি জায়গা সুতরাং বুঝতেই পারছেন সেই সময় বেশ ভালো অ্যামাউন্ট অফ ঠান্ডা পড়ে। তো আমরা যখন নর্দার্ন লাইটস দেখতে যাব, সুতরাং গ্রীষ্মকাল এবং গ্রীষ্মের সময়টা দেখা সম্ভব না। সেজন্য নর্দার্ন লাইটস দেখা সম্ভব হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এই আপনার ধরুন মার্চ পর্যন্ত। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত যে সময়টা রয়েছে, সেই সময় নর্দার্ন লাইটস দেখা যায় থ্রমসোতে। শুধু থ্রমসো নয়, এই নর্থের যে কোনো জায়গাতে যদি আপনি যান, তখন এইরকম সময়ই নর্দার্ন লাইটস দেখা যায়। কিন্তু আমরা তো শুধু নর্দার্ন লাইটস দেখতে চাই না, আমরা তো আরও জিনিসপত্র করতে চাই। অনেক মানুষ যারা বরফ ভালোবাসেন, বরফের সঙ্গে জিনিসপত্র খেলতে পছন্দ করেন, উইন্টার স্পোর্টস পছন্দ করেন, তারা কিন্তু থ্রমসোতে সবসময় যাওয়ার চেষ্টা করবে এই যখন বেশ ভালো অ্যামাউন্ট অফ বরফ পড়ে গেছে, মানে এই ধরনের ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে কনকনে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, -30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তারা সেখানের মধ্যে হাস্কি রাইড করছে, বা তারা সেখানের মধ্যে উইন্টার স্পোর্টস করছে, বড় বড় পাহাড় থেকে স্কিইং করে নামছে। সেটা তাদের কাছে একটা অনুভূতি, একটা উপলব্ধি। কিন্তু আমরা বাঙালি, আমাদের কাছে কিন্তু বরফের মধ্যে সেই উইন্টার স্পোর্টস করার মতো কোনো ধরনের ইচ্ছে নেই। আমি বরফের মধ্যে যেরকম গেছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র করেছি, একটা স্নোম্যান বানানো, এটসেট্রা, এগুলো সমস্ত কিছুই সম্ভব। -5 ডিগ্রি সেলসিয়াসও সম্ভব। তার জন্য আমাকে আর্টিকে গিয়ে -30 ডিগ্রিতে কষ্ট করার কোনো দরকার নেই, আমার আছে বলে আমার মনে হয়নি, আমার বন্ধুদেরও মনে হয়। সুতরাং আমরা এমন একটা সময় হচ্ছিলাম, যে সময়টায় টেম্পারেচার থাকবে এই ধরে নিন 5 ডিগ্রি থেকে 0 ডিগ্রির কাছাকাছি, এমন একটা সময়, যখন তার থেকে বেশি নয়। সেটা অক্টোবরে আসে, কিছুটা নভেম্বরেও পাওয়া যায়। আরেকটা ব্যাপার ছিল যে আমরা শুধু নর্দার্ন লাইট দেখতে চাই না, আমরা দেখতে চাই তার সঙ্গেও আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমরা তিমি মাছ বা ওয়েল ওয়াচিং করতে চেয়েছিলাম। আপনারা যারা আমাদের তৃতীয় দিনের ভিডিওটা দেখেছেন, তারা জানেন যে আমরা ওয়েল ওয়াচিং করতে পেরেছিলাম না পারিনি, বা কতটা ওয়েল ওয়াচিং করেছিলাম। কিন্তু ওয়েল ওয়াচিং করার জন্য তো তিমি মাছদেরকে আসতে হবে। তিমি মাছরা মহাসমুদ্রে থাকে। মহাসমুদ্র থেকে তারা আসে কেন? তারা আসে মাছ খাওয়ার জন্যে। সুতরাং সেই মাছগুলোকে সেখানে আসতে হবে। ছোট, ছোট মাছ, ছোট, ছোট সার্ডিনসগুলো সেখানের মধ্যে আসে, সেগুলোকে তারা খায়। সুতরাং ছোট, ছোট হেরিংগুলো আসে, সেগুলোকে তারা খায়। সুতরাং তিমি গাছগুলোকে আসতে হবে। তিমি এসে পৌঁছায় নরওয়েতে অক্টোবরের মাঝামাঝি। আমরা যে দিনটায় ওয়েল ওয়াচিং করতে গেছিলাম, সেটা হচ্ছে ওয়েল ওয়াচিংয়ের তখন তৃতীয় দিন, সিজনের তৃতীয় দিন। তার আগের সপ্তাহে যদি আমরা আসতাম, তাহলে আমরা ওয়েল ওয়াচিং করতে পারতাম না। ওয়েল ওয়াচিং করতে গেছিলাম। তবে ওয়েল ওয়াচিংয়ের কিন্তু আরেকটা মজাদার ব্যাপার আছে। আপনাকে একটা ডেকের মধ্যে দাঁড়িয়ে, জাহাজের ডেকের মধ্যে দাঁড়িয়ে ওয়েলটা দেখতে হবে, ওয়েলগুলোকে দেখতে হবে। বেশ অনেকজন লোকজনও রয়েছে। হ্যাঁ, আপনি যদি প্রচণ্ড বড়লোক হন এবং আপনার নিজস্ব বোট নিয়ে আপনি যদি ওয়েল দেখতে যান, সেটা আলাদা কথা। কিন্তু নয়তো যদি আপনি ওয়েল ওয়াচিং করার জন্য একটা সাধারণ ওয়েল এক্সপ্লোরিং বোটের সঙ্গে যান, তখন আপনাকে প্রায় 100 জন মানুষের সঙ্গে দাঁড়িয়ে দেখতে হচ্ছে, বাইরে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। এবং এখানের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে যদি আপনি জানুয়ারি মাস বা ডিসেম্বর মাসে যান, বা নভেম্বর মাসের শেষের দিকেও যদি যান, তাহলে কিন্তু আলো থাকে না।
তো আপনি হুইল ওয়াচ করতে পারবেন, কিন্তু ক্যামেরা দিয়ে সেটা ক্যামেরা বন্দি করতে পারবেন কিনা সেটা কিন্তু আমি জানি না। তো যখন আলোই নেই তখন সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ওয়েল ওয়াচটা কিরকম করা যাবে আমি বলতে পারবো না। হ্যাঁ, আবার সেই ফেব্রুয়ারি মাসে ওয়েল ওয়াচিং পসিবল হয় যখন আলো আসে, কিন্তু তখন প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে বরফ এবং প্রচণ্ড ঠান্ডা। সেই জন্য আমরা ডিসাইড করি যে আমরা ওই অক্টোবরের মাঝামাঝি একটা সময় নাগাদ যাব, এবং ঠিক এই সময়টাকে চুজ করা হয় তার কারণ লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে, বাড়িতে লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে, এবং দিওয়ালি এবং কালী পুজো হয়নি। অ্যাকচুয়ালি 19 তারিখ, অক্টোবরের 19 তারিখ কালী পুজো ছিল, আর বোধহয় 10 বা 11 তারিখ ছিল লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো করে আমরা বাড়ি থেকে বেরোই, এবং বাড়ি যখন ফিরে আসি তখন বাড়ির লোকজনের সঙ্গে আমরা কালী পুজো এবং দিওয়ালি অনুষ্ঠান করতে পারি। সেই জন্য এই সময়টাকে আমরা চুজ করি। এবার একটা তৃতীয় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে গিয়ে আমরা মালেগান রিসর্ট বলে একটা জায়গায় কেন থাকলাম, এবং আমরা ট্রমসো শহরে কেন থাকলাম না। এবং সেটা জানার জন্য আপনাকে একটা জিনিস জানতে হবে, এবং সেই জিনিসটার নাম হলো একটা স্কেল, লাইট পলিউশন স্কেল। সেটার নাম হচ্ছে বোর্টেল স্কেল, BORTLE স্কেল। এটা নিয়ে কিন্তু অনেক ধরনের জায়গায় অনেক ধরনের ভিডিওস আছে ইউটিউবে, আপনি দেখতে পারেন বোর্টেল স্কেল কাকে বলে এবং বোর্টেল স্কেল কী বলে। বোর্টেল স্কেল হচ্ছে লাইট পলিউশনের স্কেল, কিন্তু সামান্য ব্যাপারটা হলো গিয়ে ক্যামেরা থাকলে আকাশের কতটা ছবি আসে যদি চারিদিকে আলো থাকে। একটা শহরের মধ্যে লাইট পলিউশন অনেক বেশি হয়, এবং যেহেতু শহরের মধ্যে লাইট পলিউশন অনেক বেশি এবং ট্রমসো একটি শহর, সুতরাং বোর্টেল স্কেল 1 থেকে 9 পর্যন্ত হয়। ট্রমসো শহরের মাঝামাঝি যদি আপনি থাকেন তাহলে ট্রমসো শহরের লাইট পলিউশন 9 বা 8-এর কাছাকাছি। 9 বা 8-এর কাছাকাছি মানে আকাশের দিকে তাকালে আপনি আকাশ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি ক্যামেরা দিয়ে সেটা আকাশ থেকে যখন ছবি তোলেন তাহলে কিন্তু সেটার মধ্যে কোনো ছবি আসবে না, দেখে কোনো ছবি আসবে না, যতই ভালো ক্যামেরা আপনার হোক। সুতরাং আপনার চোখ কখনোই অন্ধকারের সঙ্গে অ্যাডজাস্টেড হচ্ছে না ট্রমসো শহরের মধ্যে। সুতরাং ট্রমসো শহরে থেকে আপনার পক্ষে কিন্তু নর্দার্ন লাইটস দেখা খুব প্রবাবিলিটি কম ট্রমসো শহরের মধ্যে থেকে। এখন শহর থেকে একটু বাইরে গেলে চান্সটা অনেক বেড়ে যায়, একটু বাইরে গেলে চান্সটা অনেক বেড়ে যায়। এই জন্য আমরা ডিসাইড করি যে আমরা ট্রমসো শহরে থাকবো না, ট্রমসো শহর থেকে একটু বাইরে থাকবো। এখন একটু বাইরে থাকবো মানে কোথায় থাকবো, সেটা গিয়ে খোঁজ নেওয়ার সময় হঠাৎই একটা খোঁজ আসে যে আমরা একটা দেখতে পাই ট্রমসো শহর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে একটা 70-80 কিলোমিটার দূরে, হ্যাঁ প্রায় 70-80 কিলোমিটার দূরে একটা রিসোর্ট আছে। সেই রিসোর্টটার নাম মালেগান রিসোর্ট। বেশ ভালো খরচা সেখানের মধ্যে, কিন্তু সেই রিসোর্টটাই ভালো খরচা সেখানের মধ্যে রিসোর্ট আছে। কিন্তু এই রিসোর্টটার কাছাকাছি অনেকগুলো এয়ারবিএনবি পাওয়া যাচ্ছে। সেখানে যারা ট্রমসোতে থাকে তারা সেই রকমভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা দূরে তারা সেখানের মতো, তাদেরকে বলে হুট, HYTTE, নরওয়েজিয়ান শব্দ, নাম হুট। হুট মানে হচ্ছে গিয়ে কেবেন বা কটেজ। তারা সেই সমস্ত কটেজগুলোকে বানিয়ে রেখেছে। নরওয়েজিয়ান যারা ট্রমসো শহরে থাকে বা অন্যান্য জায়গায় থাকে তারা সেখানের মধ্যে কটেজগুলোকে বানিয়ে রেখেছে। কটেজের মধ্যে এসে তারা সেখানে রিল্যাক্স করে, তাদের নিজস্ব কটেজ রিল্যাক্স করে, সামনে বিউটিফুল সুন্দর ফিওর্ডের ছবি। এই ধরনের কটেজগুলোর মধ্যে বেশ কয়েকটি কটেজকে এয়ারবিএনবি হিসেবে ভাড়া দেওয়া হয়। আমরা সেরকমই একটি কটেজকে ভাড়া নিয়েছিলাম। আমি তো আগে কখনো এই ধরনের ভিডিও করিনি, সেই জন্যে আমার মনেও ছিল না যে কটেজটার মধ্যে কীরকম আছে কি নেই সেগুলোর আমি ভিডিও করে দেখাবো। কিন্তু যাই হোক, সেই কটেজটির মধ্যে আমাদের 3খানার ঘর ছিল, ওপরের তলায় 3খানা ঘর ছিল। 3খানা ঘরে প্রত্যেকটাই ডাবল বেডরুম,
5 জনে মিলে আমরা সেই ঘরগুলোর মধ্যে ছিলাম। 2টো বাথরুম ছিল, ওপরে একটি বাথরুম, নিচে একটি বাথরুম, 2টো বাথরুম ছিল। উম, ওপরের যে মেইন বেডরুমটা ছিল সেই মেইন বেডরুমের সঙ্গে একটা বারান্দা ছিল। এছাড়া নিচে নিচে ছিল একটা ফায়ার প্লেস, একটা রান্না করার জায়গা, যেটা অনেক ভিডিওতেই আপনি দেখেছেন, রান্না এবং খাওয়া হচ্ছে রান্না করার জায়গা, এবং একটা লিভিং স্পেস যেখানের মধ্যে একটা টেলিভিশন ছিল, যদিও আমরা সেখানের মধ্যে বসে টেলিভিশন দেখিনি কোনোদিনও। এবং সেখানের মধ্যেও একটা সুন্দর বারান্দা, মানে সুন্দর বারান্দা মতো, যে বারান্দা দিয়ে বাইরে পর্যন্ত যাওয়া যায়। এছাড়া ছিল সিঁড়ি দিয়ে আমরা যদি নিচে নেমে যাই, তাহলে এছাড়া ছিল একটা বড় পেটিও গোছের একটা জায়গা, কাঠের দিয়ে বানানো একটা বড় পাটাতন দিয়ে একটা পেটিও গোছের একটা জায়গা। আমরা এই আজকের দিনে, মানে এই 17 তারিখ আমাদের লাস্ট দিন, আমরা সেই জায়গাটার সদ্ব্যবহার করেছিলাম। কি করে করেছিলাম সেটা আমরা ভিডিওতে দেখি। সেই জন্যই আমরা এখানের মধ্যে ডিসাইড করি, এবং ডিসাইড করার জন্য একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস এখানের মধ্যে বলা উচিত, যে এরকম জায়গা ডিসাইড করতে হলে তার সঙ্গে ডিসাইড করতে হবে যে আমি সেখান পর্যন্ত যাব কি করে। তো সেই জন্য গাড়ি ভাড়া করাটা অত্যন্ত বাঞ্ছনীয়। বলে রাখি যে আমরা গাড়ি ভাড়া করেছিলাম SIXT বলে একটা কোম্পানি থেকে, অনলাইনে ভাড়া করতে পাওয়া যায়। বোথ ইলেকট্রিক গাড়িও পাওয়া যায় এবং হাইব্রিড গাড়িও পাওয়া যায়। আমরা একটা ভলভো হাইব্রিড গাড়ি ভাড়া করেছিলাম। ত্রমসোর মতো জায়গায় এই গাড়িগুলো ভাড়া করার সময় কিন্তু ফুল ইন্স্যুরেন্স পে করাটা খুব দরকার। যদি আপনি গাড়ি ভাড়া করতে চান, ফুল ইন্স্যুরেন্স নিয়ে নেওয়াটা খুব দরকার। তার কারণ আপনি এমন একটা জায়গায় থাকছেন, সেটা পোলার নর্থ, সেখানের মধ্যে সমস্ত জিনিস সঙ্গে সঙ্গে ঘটে যেতে পারে না। মানে সেটা কলকাতা শহর নয় বা বম্বে শহর নয়, সেটা পোলার নর্থ। এবং সেখানের মধ্যে যদি গাড়িটা কখনো কোনো গন্ডগোলে পড়ে, তার জন্য বেশ রীতিমতো গন্ডগোলের অবস্থায় আপনাকে নিজেকে পড়তে হবে, যদি আপনার কাছে ঠিকঠাক ভালো মতো ইন্স্যুরেন্স না থাকে। সেই জন্য আমরা জিনিসটাকে পুরোপুরি ইন্স্যুরেন্স নিয়ে নিয়েছিলাম, এবং লাকিলি কিছু হয়নি। এবং তবে শেষ দিন যবে আমরা ফিরে আসছিলাম, এবং মানে এই ত্রমসো থেকে মালেগান রিসর্টে যখন আমরা ফিরে আসছিলাম, এবং যখন তুষার ঝড় হচ্ছিল, লাকিলি কিছু হয়নি। কিন্তু যদি কখনো কিছু হতো, গাড়ির মধ্যে যদি স্ক্র্যাচ হতো, গাড়িটা যদি কোনোভাবে স্কিড করতো, কোনো ধরনের গন্ডগোল হয়ে যেত, তাহলে আমাদের এনাফ অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স ছিল, যাতে সেই গাড়িটার বদলে আমরা একটা নতুন আরেকটা গাড়ি পেতে পারতাম। এটা শুধু মনে রাখবেন যখন আপনি ডিসাইড করবেন। যদি আপনি গাড়ি না চালাতে চান, বা নিজে গাড়ি না চালাতে চান, বা সঙ্গে যদি কোনো সঙ্গী না থাকে যারা গাড়ি চালাতে পারে, তাহলে শহরের মধ্যে থাকুন এবং পয়সা দিয়ে দূরে অরোরা বোরিয়ালিসের ট্যুর নেন। ট্যুর নিয়ে বাইরে যান, বাইরে গিয়ে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখুন। শহরের মধ্যে থাকুন, যেখানের মধ্যে আপনি হেঁটে বা বাসের মধ্যে জায়গাতে গাড়ি দিতে পারেন। গাড়ি যদি নেন, শুধু এইটুকু মনে রাখবেন যে ভারতের লাইসেন্স ভালোভাবে কাজ করে। শুধু লাইসেন্সটা ইংরেজিতে হতে হবে, যেটা সাধারণত আমাদের দেশের লাইসেন্সের মধ্যে থাকে। সুতরাং লাইসেন্স ভালোভাবে কাজ করে, কোনো ধরনের অসুবিধা নেই। একটা ক্রেডিট কার্ড দরকার, সেই ক্রেডিট কার্ডে যে গাড়িটার দাম, সেই গাড়িটার দাম তারা রেখে দেয়, এবং তারা সেই ক্রেডিট কার্ডের মধ্যে 1000 টাকা এক্সট্রা তারা সেই ক্রেডিট কার্ডের মধ্যে ব্লক করে রাখে। সেটা যখন গাড়িটা ফেরত দেবেন, তখন সেই 1000 টাকা এক্সট্রা মানে প্রায় 1000 ইউরো বলা উচিত, মানে প্রায় 1 লক্ষ টাকা তারা ব্লক করে রাখে, এবং 1 লক্ষ টাকা তারা ফেরত দেয় সেই দিনই, সেই দিন বা তারপর দিন যেদিন আপনি গাড়ি ফেরত দিলেন সেই সময়। তো ব্যাপারটা খুবই সোজা, এবং রাস্তাঘাটে বেশি লোকজন থাকে না। সেই জন্য যদি আপনি গাড়ি চালাতে জানেন, গাড়ি চালানোর আনন্দ সেখানে কিন্তু অপরিসীম। তবে সেটা আপনার ওপর, আপনি
কোথায় থাকবেন এবং সেখানে তমস শহর থেকে কী করে পৌঁছাবেন সেটা কিন্তু আপনাদের চয়েস যদি আপনারা সেখানের মধ্যে যেতে চান। অনেক ভিডিওই দেখবেন যেখানের মধ্যে লোকজন তমস শহরে রয়েছে বা তমস শহরে থাকে। ঠিক আছে? সেটা নিয়ে আমি কিছু বলব না। সেটা তাদের চয়েস। আমাদের ভিডিওটা একটু আলাদা। আশা করা যায় দেখে ভালো লাগবে। অনেক ধন্যবাদ। এবার 5 বন্ধুতে মিলে খাওয়া দাওয়ার পরে সামান্য হাঁটতে বেরিয়ে চললাম ওই কাছেই একটা লেক, ক্যাম্প নিক্কা, সেই ক্যাম্প নিক্কার উদ্দেশ্যে।
মর্নিং। আজকে আমাদের যাত্রার শেষ দিন। ভোরবেলা, এখন বোধহয় সকাল সকাল 5টা, সাড়ে 5টা বাজে। আমরা এখন ত্রমসো এয়ারপোর্টে। ত্রমসো এয়ারপোর্ট থেকে আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইন করে তারপরে আমরা সিকিউরিটি করলাম। সিকিউরিটি করার পরে এখন আমরা গেইটে যাব। আমি আর অর্ণব এখন আমরা ডিরেক্ট একটা ফ্লাইট নিয়ে হেলসিঙ্কিতে যাচ্ছি। সেখান থেকে আমরা তুর্কুতে যাব। বান্টু আর সুপ্রতীক এখানে আমাদেরকে টাটা বাই বাই করে দেবে। তুর্কু, বলো এবার তোমার কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। কোনো বক্তব্য নেই? কেমন কাটলো? আমি কি বলতে পারছি না, এত সুন্দর হয়েছে আমাদের ট্রিপটা। বাকরুদ বাকু বাকরুদ বাকরুদ্ধ বাকরুদ্ধ বাকরুদ চল শুধু নার্ভেক টু এই স্টকহোম টু নার্ভেকের ট্রেন ট্রিপটা করতে দিই। পোলার এক্সপ্রেস। ওর স্টকহোম টু নারউইকের একটা পোলার এক্সপ্রেস ট্রিপ চালাচ্ছে। সেই ট্রিপটাকে নাকি সে করতে চেয়েছিল, সেটাকে নাকি আমি করতে দিই, বেশ করেছি দিইনি। মানুষ কখনো কি পেলো সেটা নিয়ে আনন্দিত থাকে না। সবসময় তাদের দুঃখ হচ্ছে আমি আর কি পেতে পারতাম এবং সেটা কেন পেলাম। যে ছেলেটা অঙ্কতে 199 পায়, সেভাবে আমি কেন একটা নম্বর পেলাম না, কিন্তু খুশি হতে পারে না সে 99 পেয়েছে। এটাই হচ্ছে হ্যাপিনেসের মূল মন্ত্র। বিং এবল টু হ্যাভ হ্যাপিনেস উইথ হোয়াট ইউ হ্যাভ